রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই, কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ তারা স্টেক নিয়ে বসে আছেন এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। সর্বোপরি ছাত্রদের এটাও তিনি বলেছেন যে সর্বোপরি ছাত্রদের মাইনাস করে দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য এস্টাবলিশমেন্ট অপেক্ষমান। ছাত্রদের পরিপূর্ণ অসহযোগিতার মুখে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। আপনারা ফিরতে চান দ্বিদলীয় বন্দোবস্তে? আপনারাই নিকোল, কেউ যদি তার কাজটা না পারে তখন যেটা হয়, নিজের ব্যর্থতা ঢাকতে, নিজের ফেইলিয়ারকে আড়াল করতে মানুষ অজুহাত খুঁজতে থাকে, ডান হাত বাম হাত আর অজুহাত। হ্যাঁ, তো এই অজুহাত খুঁজতে খুঁজতে তাদের হঠাৎ করে মনে হলো 9 মাস ক্ষমতায় থাকবার পরে যে প্রশাসন এবং সকল ব্যুরোক্রেসি, পুলিশ সবাই এখন এই দ্বিদলীয় ব্যবস্থাকে আনবার জন্য অস্থির হয়ে আছে এবং আমরা রাজনৈতিক দলগুলো এই সরকারকে আর সাহায্য করছি না। আমি খুবই 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 বিনয়ের সাথে নিকোল বলি, আমরা যদি সাহায্য না করতাম, বিশ্বাস করেন এই সরকার 2 ঘন্টাও থাকতো না। এখন আপনি প্রশ্ন করতে পারেন এটার এত কনফিডেন্স নিয়ে আমি কেন বলছি, বিকজ এই ধরনের একটি কথা বলবার জন্য একসময় বিএনপির একজন সাবেক সংসদ সদস্যকে এনসিপির একজন তরুণ নেত্রী যমুনা টেলিভিশনে খুব সম্ভবত খুব কড়া একটা জবাব দিয়েছিল যে আমরাই তো বিজয় এনেছি, আপনারা যদি একটু আগেই ভাগেই করতেন তাহলে বিজয়টা আপনারাই আনতেন। আজকে আমি আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শকদের একটু জবাবটা দিতে চাই। অনেকেই এখনো খুবই আত্মম্ভরতায় ভোগেন, এক ধরনের সেলফ স্যাটিসফ্যাকশনে তারা ভোগেন যে জুলাই অভ্যুত্থান তাদের হাত ধরে এবং কেবলমাত্র তাদের হাত ধরেই এসছে। এক, যদি ঘটনাটি সত্য হয় তাহলে 9 মাস যেতে না যেতেই তাদের এরকম বিপর্যস্ত অবস্থা কেন দলে এবং সরকারে? 2, যদি কেবল তাদের হাত ধরেই আসে এবং বড় বড় রাজনৈতিক দল এবং বিশেষ করে বিএনপির মতন লার্জেস্ট পলিটিক্যাল পার্টির মেজর শেয়ার হোল্ডার না থাকে জুলাই অভ্যুত্থানে, তাহলে আজকে যদি বিএনপি একটু সরে যায় তাহলে কেন শুধুমাত্র মঞ্চে আমরা এনসিপির 8 জন নেতা আর সামনে 18টি ক্যামেরা এটুকুই সম্বল দেখি পহেলা বৈশাখের অনুষ্ঠানে? একটা দর্শক, 2টা দর্শক বা 3টা সাপোর্টারও আমি কেন তাদের অনুষ্ঠানের মধ্যে দেখি না? আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে রাস্তায় কতটুকু লোক হয়েছে সেটা দেখে আসলে আপনি একটা দলের শক্তিমত্তা কিভাবে যাচাই করবেন? নিকোল, আমি আবারও খুবই বিনয়ের সাথে বলি, উপমহাদেশের রাজনীতি এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতির কালচারের দিকে যদি আপনি তাকান, ভারত উপমহাদেশও তাই, আপনাকে জনসমর্থন বুঝাবার জন্য বড় বড় সভা সমাবেশ করতেই হয়। এই যে 2 দিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশে ফিরলেন তার 4 মাস চিকিৎসা শেষ হবার পরে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ঢাকা শহরে কিরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি কোন দল কোথায় দাঁড়াবে, কোন উইং কোথায় দাঁড়াবে সবকিছু ঠিক করার পরেও লক্ষ লক্ষ লোকের জমায়েত কিন্তু আটকানো যায় নাই। সো একটা দলের সমর্থন কিংবা একজন নেতার কতটুকু জনপ্রিয়তা আছে সেটা কিন্তু বুঝবার একটা মাপকাঠি, অন্তত আমাদের মতন দেশে, সেটা হচ্ছে কি পরিমাণ লোক সমাগম আপনি করতে পারছেন। আর আপনি যখন সরকারের ভেতর থেকে এবং তরুণ প্রজন্মের একজন অত্যন্ত প্রভাবশালী প্রতিনিধি হয়ে আপনি নিজেই নিজের সমস্ত ব্যর্থতা লাইনে লাইনে লিখে দিচ্ছেন, তখন কি আসলে আর দ্বিতীয় কোনো প্রশ্ন হয়? আপনি যদি আমাকে 1 মিনিট সময় দেন, আমার ছোট ভাই হান্নানের কথার সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই। আমার ভাই প্রশ্ন করেছেন এনসিপি কেই কেন এত প্রশ্নের মুখে পড়তে হয়? দেখুন, আপনি আসলে জনমনে যে প্রত্যাশাটা তৈরি করবেন সেটা দিয়েই কিন্তু আপনাকে বিচার করা হবে। যেহেতু মানুষের কাছে আপনারা সেই প্রত্যাশা দিয়েছেন যে একটা নতুন রাজনীতি আসবে, পুরনো সকল জরাজীর্ণ পলিটিক্সকে আমরা এক পাশে সরিয়ে নতুন পলিটিক্স দেব আপনাদেরকে। সো মানুষের কিন্তু আপনাদের কাছে প্রত্যাশাটা অনেক উঁচু ছিল। যখন দেখা গেল শেখ হাসিনার পিএস এর 400 কোটি টাকা জমাতে 15 বছর সময় লাগে, কিন্তু এনসিপির একজন উপদেষ্টার পিএস এর মাত্র 8 মাসেই 400 কোটি টাকা হয়ে যায়, মানুষের গালে এর চেয়ে বড় চপেটাঘাত আর কি হতে পারে নিকোল? সো এইরকম একটি দলের পেছনে মানুষ কেনই বা দাঁড়াবে, কেনই বা বিশ্বাস করবে? আমার ভাই নিরাপত্তাহীনতার কথা বলছে। নিকোল, আমাকে 1 মিনিট সময় আপনাকে দিতেই হবে। আমি নিজেও তো সংসদ সদস্য ছিলাম, তাই না? আমার ভাইরা তো এখনো পার্লামেন্টে ইলেকশনই করেন নাই। সেই সংসদ সদস্য থাকা অবস্থায় আমি কিন্তু রেগুলার রিক্সায় চড়তাম, বাসে চড়তাম এবং ইচ্ছা করে আমি এখনো চড়ি, বিকজ আমাকে 4-5টা বুঝতে হয়। এমন নয় যে আমার পরিবারের গাড়ি ছিল না, আমি কিন্তু জন্মের পর থেকেই আমার বাবার গাড়ি ছিল। সো আবার কখনো পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হয়নি। কিন্তু আমি যখন পলিটিক্সে আসলাম আমি সচেতনভাবে পাবলিক ট্রান্সপোর্টে উঠেছি, সো দ্যাট আমি রিক্সা করে যেতে যেতে আমার রিক্সা চালক ভাইয়ের
জীবনের গল্পটা শুনতে পারি, আমি বাসে যেতে যেতে আমার পাশের সহযাত্রী কি বলছে সেটা বুঝতে পারি, এবং আমার সঙ্গে মানুষের ইন্টারাকশন অনেক বাড়ে। কই আমাকে তো নিরাপত্তার হুমকিতে পড়তে হয়, আমার চেয়েও কি বেশি। জি, আব্দুল হান্নান মাসুদের কাছে আমরা যেতেই হচ্ছে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আব্দুল হান্নান মাসুদ, রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিবেন। সাথে আমার একটি প্রশ্ন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন শহীদ আহতদের ক্ষেত্রে এবং বিচারের প্রশ্নে সরকার সহ সকল অংশীজন অসফল। আপনাদের দলের যুগ্ম আহ্বায়ক তাসতুফা জাবির বলেছেন মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। বলেছেন তারা যে সরকারের অংশ সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন তাই ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন? আপনি বলেছেন সরকারকে উদ্দেশ্য করে হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। আপনারা তো এই সরকারের নিয়োগকর্তা, এমনটাই সরকারের তরফ থেকে বলা হয়েছে। আপনারা কি তাহলে আপনাদের নিয়োগকৃত সরকারকে চাকরি ছেড়ে দিতে বলছেন? আচ্ছা, যাই হোক, রুমিন ফারহানা যে কথাটা বললেন, রুমিন ফারহানা আপু, সরি আপু অনেক শ্রদ্ধেয় মানুষ। আপু যে আমরা এমন না যে হচ্ছে রিক্সাতে সরি না, আমি আমার কথাই বলছি যে আমরা তো হচ্ছে রাস্তার ধারেও এখন চা খাই, আমরা রিক্সাতেই সরি বেশিরভাগ সময়। কিন্তু যখন আমি গ্রামে গিয়েছি তখন আমি হয়তো গাড়িটা ব্যবহার করেছি, বা হচ্ছে মাঝে মধ্যে এখানেও আমাদের অফিসিয়াল যে গাড়ি থাকে সেটা ব্যবহার করতে হয় আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে। কারণ আমি তো এখান থেকে চট্টগ্রামে যেতে আমি হয়তো বা মাঝে মধ্যে মাইক্রোতে নিয়েও যেতে পারি, মাঝে মধ্যে আমি পাবলিক বাসেও যেতে পারি যেটা আছে। কিন্তু সেই জায়গায় এটা এমন না যে হচ্ছে আমি রিক্সাতে ছড়া অফই করে দিয়েছি, আমরা পাবলিক ট্রান্সপোর্টে উঠি না, মেট্রোতে চড়ি না, এটা এমন কোনো মানে এটা এমন কোনো বিষয় এখানে নেই। সব জায়গায় আমরা চড়ি, আমি তো বললামই। আমরা যখন এটাও করতে যাই তখন আমাদেরকে অনেক ধরনের কোশ্চেন করতে, মানে দেখতে যারা না পারে তার চলন বাঁকা। যেটা বলেছেন গাড়িতে চড়ার কারণে মানুষের যে সাইকোলজি সেটা কি কম বুঝছেন, যে কারণে এনসিপির শেষ মিছিল বলেন, সমাবেশ বলেন, সেখানে লোক সমাগম কম? আপনারা কি মানুষের সেই জায়গাটাতে আমরা বলছি, আমরা লাস্ট যে মহানগরের আমরা প্রোগ্রামটা করেছি সেখানে তো আমাদের প্রায় 20,000 উপর মানুষজন হয়েছে। তো আমাদের একটা নতুন দল, নতুন রাজনৈতিক দল, আপনি যেটা হচ্ছে 2 মাস 2.5 মাস হয়েছে, যার সদস্য সংগ্রহ কার্যক্রমে আমরা শুরু করি নাই, সেটাকে যদি আপনি 50 বছরের একটা রাজনৈতিক দলের সাথে এবং 2-2বার 3-3বার ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের সাথে তুলনা করতে চান তাহলে তো অনেকগুলো সমস্যা। পাশাপাশি হচ্ছে সরকারের যে ইস্যুগুলো, অনেকগুলো বিষয় আছে। ইস্টাবলিশমেন্ট কিভাবে হচ্ছে আমাদের বিরুদ্ধে, আমরা যদি সেটা বলি, ইস্টাবলিশমেন্ট আসলেই চাই না দ্বিদলীয় রাজনীতির বাইরে বাংলাদেশে আর কোন রাজনৈতিক শক্তি গড়ে উঠুক। এর মেইন কারণ হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে দুদক ফিএস এর একটা নিউজ হয়েছিল, একেবারে মুখরোচক নিউজ, যে হচ্ছে ফিএস এত টাকা দুর্নীতি করেছে, বাট কোথাও থেকে 1 কোটি টাকা নিয়েছে বা 50 লাখ টাকা নিয়েছে এইরকম কোন একটা রেকর্ড ছাড়াই এই ধরনের একটা নিউজ করা হয়েছে। পরবর্তীতে প্রতিবেদনের মুখে নিউজটা সরিয়ে ফেলা হয়েছে। তারপরে একযোগে বাংলাদেশের 34টা জেলা উপজেলার এলজিডি কার্যালয়ে পিএস দুর্নীতি করছে কিনা সেটার জন্য দুদক গিয়েছে। এটাকে আমরা ওয়েলকাম জানাই, এটা হওয়া উচিত, বাংলাদেশের মানুষের সামনে স্বচ্ছতা আসা উচিত। বাট এই দুদক, যে একসময় বেগম জিয়ার মনে হয় পিএস ছিলেন বা এপিএস ছিলেন, দুদকের চেয়ারম্যান যিনি, সেই দুদক আসার পরে আওয়ামী লীগ এমপিদের সম্পদের হিসাব নেওয়ার জন্য কয়টা অফিসে তলব করেছে। এই এস্টাবলিশমেন্ট আমাদের বিরুদ্ধে আমরা কেন বলি? নির্বাচন কমিশন যেখানে সরাসরি একটা দলের ভাষায় কথা বলা শুরু করছে। নির্বাচন কমিশন প্রধান কাদের মানে হচ্ছে তালিকা থেকে হয়েছে আমরা সেটা সবাই জানি, যে হচ্ছে বিএনপির তালিকা থেকে এসেছে। তারা যখন বলে যে হচ্ছে স্থানীয় সরকারটা আমরা রাজনৈতিক ভাষা, যে স্থানীয় সরকার আমরা চাই, বিএনপি পরে চাই, যখন হচ্ছে এটা নিয়ে আলাপ হয় তখন তারা সরাসরি জানিয়ে দেয় যে স্থানীয় সরকার নির্বাচন আমরা করতে পারবো না। তার মানে বিএনপি যেটা চাচ্ছে আপনি সেদিকে যাচ্ছেন। ইশরাক ভাই মেয়র ইলেকশনে হেরেছেন, একটা অবৈধ নির্বাচন হয়েছে, সেখানে অবৈধ নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। উনি প্রথমে আবেদন করেছিলেন যে হচ্ছে নির্বাচনকে অবৈধ ঘোষণা করে যেন হচ্ছে নতুন নির্বাচন করা হয়, কিন্তু পরবর্তীতে এই আবেদনটাকে চেঞ্জ করে করা হয়েছে যে হচ্ছে আমাকে মেয়র ঘোষণা করা হোক। সেখানে নির্বাচন কমিশন এটার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ থেকে সেখানে আদালতেই দাঁড়ায় নেই। ইশরাক ভাই একটা রায় নিয়ে আসলো, সেই রায়ের ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে বিষয়টা জানতে চাওয়া হলে যে আইন মন্ত্রণালয় মতামত দিবে, কিন্তু আইন মন্ত্রণালয় মতামত দেওয়ার আগেই তারা 2 দিনের মাথায় প্রজ্ঞাপন জারি করে দিল ইশরাক ভাইকে মেয়র ঘোষণা করবে। কিন্তু ঠিক একই বিষয়, একই ঘটনা ফয়জুল করিমের ব্যাপারে হয়নি। কারণ একটা আপনার ফয়জুল করিমের ব্যাপারে কিন্তু হচ্ছে আদালতের নির্বাচন কমিশন লড়াই করেছে, কিন্তু ইশরাক ভাইয়ের ব্যাপারে লড়াই করেনি। আপনার ইস্টাবলিশমেন্ট আমাদের বিরুদ্ধে কিভাবে, আমরা যখন হচ্ছে আপনার
ইয়ার ব্যাপারে সুপ্পুর ব্যাপারে কথা বলেছি, এর ব্যাপারে কথা বলেছি, ডিরেক্টলি অস্বীকার করেছে। আওয়ামী লীগ ব্যানের ব্যাপারে কথা বলেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, তারা ডিরেক্টলি এটা বিরোধিতা করেছে। কিন্তু পরবর্তীতে আমাকে একটু 1 মিনিট সময় দিতে হবে। পরবর্তীতে কিন্তু হচ্ছে এখন এসে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি সহ সবাই কথা বলতেছে, কিন্তু সেদিন কিন্তু বলা নাই। সেদিন আমরা যে মুভমেন্ট তৈরি করেছিলাম সেই মুভমেন্টে সাপোর্ট দেয়নি আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে বলা হচ্ছে মব ভায়োলেন্সের ব্যাপার নিয়ে কথা বলা হচ্ছে, সুশীলতা নিয়ে কথা বলা হচ্ছে। আসলেই আপনি মব ভায়োলেন্স বা সুশীলতা কোনটার কথা বলবেন? সুশীলতা দিয়ে তো হচ্ছে 16 বছরে আওয়ামী লীগকে সরানো যায় নাই। আওয়ামী লীগ সরেছে কিভাবে? 2000 জনকে হত্যা করে সরেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াইটা কোথায় হয়েছে? গুলির সামনে আমাদের বুক সিটিয়ে দাঁড়াতে হয়েছে, আমাদের লাঠি হাতে নেওয়ারও আমাদের সুযোগ হয়নি। এবং সেই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে সুশীলতা দিয়ে না, সেটাকে আমাদের পাল্টা প্রতিরোধ হিসেবে আমরা করছি। সুতরাং এই আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যখন হচ্ছে সুশীলতা দেখাতে যাবেন, তখন আমাদের মধ্যে অবশ্যই প্রশ্ন আসবে। একই জায়গায় সর্বশেষ যে হচ্ছে এই সরকারের আমরা নিয়োগ করতে, এই সরকার বলেছে, কিন্তু সরকারের কোনো কার্যক্রমে বিপ্লবের কোনো ধরনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। সরকারের প্রতিটা কার্যক্রমের ক্ষেত্রে যতই ব্যর্থতা হচ্ছে, সবগুলোকে আসিফ মাহমুদকে টার্গেট করা হচ্ছে, মাহফুজ আলমকে টার্গেট করা হচ্ছে, আসিফ নজরুল স্যারকে টার্গেট করা হচ্ছে। যেই 3 জন সরাসরি আন্দোলন অংশগ্রহণ করেছে, সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, সেই 3 জনকে টার্গেট করা হচ্ছে। যারা সরাসরি অংশগ্রহণ করে নাই তাদেরকে টার্গেট করা হচ্ছে। আমি মনে করি এনাদেরকে সরকার থেকে সরে আসা উচিত, কারণ সরকারের থেকে তারা বিপ্লবের যেই অভ্যুত্থানের যে চাহিদা সেটা পূরণ করতে পারছে না। এখন আসেন আবার রাজপথে আমরা আবার আন্দোলন করে আবার